সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জুলাই ঘোষণাপত্র চলে এসেছে, নির্বাচনের রোডম্যাপও শিগগিরই আমরা পেয়ে যাব। অন্তত তারিখটি জানা গেছে। প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। এই রাজনৈতিক বন্দোবস্তের আসলে ভবিষ্যৎ কি, নতুন নির্বাচন কতটা কি মানে তৈরি করবে আমাদের সঙ্গে বা আমাদের কাছে, এসব নিয়ে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন জবানের সম্পাদক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকবার কথা ছিল এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব মেঘমল্লার বসুর, কিন্তু জনাব মেঘমল্লার বসু রাজধানীর কোথাও একটি আটকে আছেন। কিছুক্ষণ ধরে তিনি আমাদের ফোনের সাথেও সংযোগ নেই, হয়তো তিনি আমাদের সাথে যুক্ত হবেন। যদি যুক্ত হতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিব, ওনার সাথেও আমাদের কিছু কথা আছে। তবে রনি, আপনার সাথে আমাদের অনেকগুলি কথাই বলার আছে, সেজন্য দর্শকরাও নিশ্চয়ই আপনার কথা আরও বেশি সময় ধরে শুনতে পারবেন যদি মেঘমল্লার বসু আসতে একটু দেরি করেন। তো সেজন্য যে প্রশ্নগুলো আসলে মেঘমল্লার বসুর উপস্থিতিতে আপনাকে করতে চেয়েছিলাম, সেগুলি আমি প্রথমে একটু আলাদা করে রাখি। আমি প্রথমে আপনার চিন্তাকে একটু অনুসরণ করতে চেষ্টা করি। তো সেইটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে ফেসবুক পোস্ট, যেটাকে আমি লেটেস্ট বলতে পারি, মানে আমি সর্বশেষ যেটা দেখেছি সেটাতে আপনি লিখেছেন, আমি আপনাকে কোট করি রনি, ৭১-এর পরাজিত শক্তি যেমন পারে নাই, শাহবাগের পরাজিত শক্তিও পারবে না। গণতান্ত্রিক মধ্যপন্থাকে আমরা বাংলাদেশে মূল ধারা করে তুলবো ইনশাল্লাহ। ফ্রিডম, ফেইথ ফ্রিডম হয়তো আপনি লিখেছেন, আমার এখানে একটু দেখা যাচ্ছে, ফেইথ ফ্রিডম নিশ্চিত হবে, ইসলাম বিদ্বেষ চলবে না, বাবু বয়ান দাদাগিরিও চলবে না, কোনো বয়ানের রাজনীতি চলবে না। আসলে পোস্ট নেগেটিভ যুগে চলে গেছে বাংলাদেশ, মূল্যবোধ ভিত্তিক রাজনীতি শুরু করতে হবে, ৫ তারিখের পর এটাই পথ। ফলে যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়, এরা দিবা স্বপ্ন দেখছে। আমার ২-৩টা জায়গায় একটু বুঝবার আছে রনি, যে আপনি ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। অনেক জায়গায় আমরা দেখছি যে মানে এই সংজ্ঞায়নটা এক একজন এক এক রকম করে দিচ্ছেন। আপনি যদি একটু বলতেন যে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা আপনার দৃষ্টিতে আসলে কোনটা, এবং মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায় এরা দিবাস্বপ্নে দেখছে, এই মধ্যপন্থা কারা? আমি প্রশ্নটাকে একটু আরো একটু সরল করি। আপনি যদি আমাদের এটাও একটু বলে দেন যে ব্রাহ্মণ্যবাদী বামপন্থার ব্র্যাকেটে আপনি কোন কোন দল বা মতকে রাখতে চান, এই মধ্যপন্থার ব্র্যাকেটেও আপনি কাকে কাকে রাখতে চান। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাকে বুঝতে পেরেছেন। আমার একটু ভূমিকাটা দীর্ঘ হয়ে গেছে। জি জি জি, হ্যাঁ, কোনো সমস্যা নেই খালিদ ভাই, থ্যাংক ইউ আমাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য। এবং যারা যেখান থেকে আমাদের দেখছেন সবার প্রতি আমার সালাম এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, এবং আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকগুলো পয়েন্ট একসাথে ফ্রেমিং করেছেন। সো আমি যদি একটা একটা করে আসি, দেখেন বাংলাদেশে বামপন্থা, বাংলাদেশে বামপন্থা রাজনীতি বলতে আমরা যেটা এতদিন দেখেছি, এটা তো এমন একটা সারাদিন গণবিরোধী, মানে গণমানুষের কথা বলে, হ্যাঁ, অসাম্প্রদায়িকতার কথা বলে, আপনার ধরেন সারাদিন তারা আপনার বৈষম্যহীনতার কথা বলে, সাম্যের কথা বলে, কিন্তু তারা এন্ড অফ দ্য ডে বাংলাদেশে যে রাজনীতিটা ডেভেলপ করছে সেটা সবচেয়ে গণবিরোধী রাজনীতি। এখন এই জায়গাটায় কেন আসলো? এই জায়গাটায় আসলো এই কারণে যে বামপন্থার বাংলাদেশি যে আপনার ভার্সনটা এখানে চর্চা হয়, সেটা হলো ক্যালকেশিয়ান ভার্সন। এখানে বামপন্থা, আমি তো বলতেছি বামপন্থার আমরা একটা ঢাকায় রিডিং মার্কস ইন ঢাকা, এটা আমরা শুরু করব। বাম এবং মার্কসিজমকে এখন এখানে বাংলাদেশে যে বামপন্থা ডেভেলপ করছে, এটার সাথে মার্কসিজমের খুব বেশি সম্পর্ক নাই। এইটা বরং একটা লেনিনিজমের সাথে সম্পর্ক আছে। এই আপনার এই প্রশ্নের উত্তর আমি ৩-৪টা জায়গা থেকে দিতে পারি। একটা জায়গা থেকে শুধু দেই, ধরেন লেনিনিজমের জায়গা থেকে কি, ধরেন লেনিন লোকটা বই লিখতেছে রাষ্ট্র বিপ্লব, রাষ্ট্রকে সে সংজ্ঞায়িত করতেছে একটা অমীমাংসতার ফসল হিসাবে। তারপরে আইসা ধরেন সে রাষ্ট্র ক্ষমতা নিচ্ছে। এখন পরে বলতেছে আচ্ছা লেনিন তো বেশি দিন বাঁচে না, অল্প দিন বাঁচছিল, পরে স্টালিন ক্ষমতা নিচ্ছে, এই জন্য একটা রেড ফ্যাসিজম ডেভেলপ করছে। নো, লেনিন বাইচা থাকলেও একই জিনিস হইতো। এটা সুদীপ্ত কবিরাজ থেকে শুরু করে অনেক বড় বড় মার্কসিস্ট থিঙ্কাররা এই জায়গায় আলোচনা করছে। কেন একই জিনিস হইতো? কারণ ইনহেরেন্টলি আপনি রাষ্ট্র জিনিসটা বিশ্বাস করেন না, আবার আপনি ক্ষমতা নিচ্ছেন একটা রাষ্ট্রের, ফলে তখন পুরো রাষ্ট্র ক্ষমতা যখন আপনি নিচ্ছেন, নিয়ে এটা একটা ব্যুরোক্রেটিক জায়গায় চলে যাচ্ছে, একটা ব্রুটাল ফ্যাসিজম আমরা দেখছি। হ্যাঁ, আপনার এটা স্টালিনের আমল পর্যন্ত কন্টিনিউ করছে। আমাকে একটা সেকেন্ড সময় দিবেন। আমাদের বামপন্থী রাজনীতিবিদ একজন, যদিও উনি ছাত্র ইউনিয়নের
সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জনাব মেঘমোল্লার বসু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেঘমোল্লার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা জনাব রনিকে, রেজাউল করিম রনিকে একটু শুনছিলাম, আপনাকে স্বাগত জানিয়ে আমি একটু জনাব রনির কাছে ফিরছি। জনাব রনি, আমাদের জন্য একটু সুবিধা হতো আমাদের এই প্রশ্নটার মধ্যে যদি আপনি এই পর্যায়ে আপনি যতটুকু ইন্ট্রো দিয়েছেন সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি কথাটা শুরু করতে শেষ করে দেই। আচ্ছা, ব্রাহ্মণ্যবাদী শেষ করে দেই। বল। হ্যাঁ, ফলে এখানে প্রবলেমটা যেটা দাঁড়াইছে, এখানে মানুষ যে জাতি হিসাবে বাঁচে এবং এই প্রশ্নটাকে আন্ডারমাইন করে তারা সবসময় শ্রেণী প্রশ্নটাকে সামনে আনার কারণে এখানে তারা কখনোই গণভিত্তি ডেভেলপ করতে পারে নাই। এবং আমাদের এখানে বামপন্থার যে ন্যারেশন, যে তাফসির, সেটা কলকাতার ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক আপনার পটভূমির মধ্য দিয়ে গড়ে ওঠা যে তাফসির, যে ব্যাখ্যা, সেইটা এখানে মেইন স্ট্রিম হয়েছে। এই কারণে বাংলাদেশপন্থী কোনো আপনার বামধারা রাজনীতি ডেভেলপ করে না। এই জন্য এটাকে এসেনশিয়াল, এটার মধ্যে একটা ব্রাহ্মণ্যবাদী নোশন থেকে গেছে। না রনি, আমি যেটি বলতে চেয়েছিলাম যে আপনি ব্রাহ্মণ্যবাদী বামপন্থার অধীনে কোন কোন রাজনৈতিক দলকে রাখতে চান, আপনি শুধু নামটা বলেন, আমরা ব্যাখ্যা নিশ্চয়ই আরো শুনতে পারবো আপনার কাছ থেকে। এবং মধ্যপন্থা বলতে আপনি এখন এটা সমস্ত কোন কোন রাজনৈতিক দলকে আপনি চিহ্নিত করতে পারেন? এখন বাংলাদেশে বামপন্থীদেরকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। ওকে, এগুলো কোনটার নাম বলবো? এগুলো একটা কালচারাল পলিটিক্স করে। এগুলো এখনো রাজনৈতিক দল বলতে যেটা বোঝায় পাওয়ার স্ট্রাগল, তার জন্য একটা জাতি রাষ্ট্রের ফ্রেমের মধ্যে যে লেনিনিয়ান ওই প্রবলেমের মধ্যে আটকে আছে। এদের কাছে এখনো জাতি বড় না, শ্রেণী বড়। সেটা আমি মানলাম, কিন্তু আপনার এই বাক্যটাকে যদি আমি ধরে নিই যে আপনি এই বাক্যটা বলতেছেন যে ফলে যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়, এই যারা যে সর্বনামটা, সেই সর্বনামের মধ্যে বিশেষ্যটা যদি আপনি আমাদেরকে একটু পরিচয়টা বলতেন যে এই ব্রাহ্মণ্যবাদী বামপন্থাটা কারা, মধ্যপন্থাটা কারা। কারণ এখানে আপনি দুইটা পক্ষ কিন্তু আইডেন্টিফাই করেছেন, আপনি যেহেতু একজন চিন্তক, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যারা ব্রাহ্মণ্যবাদী বামপন্থা দিয়ে মধ্যপন্থাকে গণবিরোধী করতে চায়। এই যারাটা কারা, এটা যদি আমাদের একটু বলতেন। ওকে, আই গট। এটা হলো শাহবাগের পরাজিত শক্তি। এটা স্পেসিফিক বইলা দিই, শাহবাগের পরাজিত শক্তি। এরা মনে করতেছে, দেখেন এরা সব সময় করছে কি, এরা নিজেদের কোনো রাজনীতি ডেভেলপ না করে এরা এক এক সময় এক একজনের উপর সওয়ার হয়েছে। এরা এতদিন আওয়ামী লীগের উপর সওয়ার হয়েছে, এখন একটা ধারা মনে করছে যে এখানে বাংলাদেশে কখনোই মধ্যপন্থী রাজনীতি মূল ধারা হয় নাই, মেইন স্ট্রিম হয় নাই। যে কারণে আমাদের এখানে ডেমোক্রেসির যে ধারণাটা, এটা একটা ফ্যাসিস্ট ধারণা রয়ে গেছে। এটা ডেমোক্রেসির একটা আওয়ামীকরণ হয়েছে, মানে ডেমোক্রেসির ধারণার একটা আওয়ামীকরণ হয়েছে। ফলে এদিক থেকে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো, আমি এটা মিন করেছি যারা আপনার এখানে শাহবাগী যে ইসলাম বিদ্বেষী ধারা, পার্টিকুলারলি দেখেন শাহবাগের মুভমেন্টটা, এটা কিন্তু জামাতের মুভমেন্ট ছিল না, এটা হেফাজতের মুভমেন্ট ছিল। এবং 4 তারিখে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম হেফাজতের তৎকালীন নায়েবে আমির জুনায়েদ আল হাবিবি, এখন কি পোস্টে আছে জানি না। উনি আমাকে ইন্টারভিউতে বলছিল যে জামাতের সাথে আমাদের বিরোধ আদর্শগত, আকীদাগত। জামাতের যুদ্ধ অপরাধ বিস্তার, হাবিজাবি, এগুলোর বন্ধের জন্য তারা আন্দোলন করতেছে, কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা সিম্পলি নামছি, হ্যাঁ, নবী রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এখানে ইসলামে সম্মানিত ব্যক্তিদের নিয়ে চটি সাহিত্য করা হয়েছে, হ্যাঁ, এবং এইটার প্রতিবাদে নামছি যে আমাদের আবেগ আহত হয়েছে, এই জন্য আমরা নামছি। এটার সাথে জামাতের রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে পরবর্তী সময়ে এখানে দেখেন এক্সট্রিম, আপনি যদি বলেন যে এখানে বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে, এখানে আলোচনাটা এই জায়গায় করতে হবে যে আপনার আইডিয়ালিজম, ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স, রনি আমরা আবার আসি আপনার কাছে। রনি, রাজনীতিকে ডেভেলপ করা হয়। রনি, আমরা আবার আসি আপনার কাছে। আপনি শাহবাগের পরাজিত শক্তি বলতে কি হচ্ছে, মানে এই ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতে আপনি সিপিবি, আওয়ামী লীগ, বাসদ, জাসদ, এদেরকে বুঝাইতেছেন? মানে আমি দল হিসাবে এন্টিটিটা জানতে চাইতেছি না, এদের সাথে বিভিন্ন দল এই ডিসকোর্সটা ভাগ করে। আমি বলি, আমি একটা ডিসকোর্সকে মিন করেছি, আমি কোনো দল মিন করি নাই। কিন্তু এই ডিসকোর্সটা, এই তর্ক, এই যারাটা নানা দল ভাগ করে। ওকে ফাইন, আপনি এটা আবার আরেকটু ব্যাখ্যা করেন। আর মধ্যপন্থাকে যারা গণবিরোধী করতে চাচ্ছে, এই মধ্যপন্থারা কারা? এখানে বাংলাদেশে মধ্যপন্থা ডেভেলপ হয় নাই। প্রথম কথা হলো, কেন হয় নাই? এটা শুধু আপনি ইডিওলজিটার কথা বলছেন, দলটার কথা বলেন না, যে মানে মধ্যপন্থাকেই দলটার কথা বলেন। দলটা। তাহলে যারা এখানে মধ্যপন্থা ডেভেলপই হয় নাই, মধ্যপন্থা ডেভেলপ হয় নাই দেখে
এখানে যখন বিএনপি ডানের দিকে ঢুকে বামপন্থীরা গালি দেয়, এই সর্বনাশ হয়ে গেছে বিএনপি। হ্যাঁ, আবার যখন বিএনপি আপনার বামের দিকে ঢুকে ডানরা বলে এই তো ভারতের দালাল তার হয়ে মানে গেছে, এটা দিয়ে কিছু হবে না। তার মানে হ্যাঁ, হচ্ছে যে আপনি যাদেরকে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতেছেন সেইটা হচ্ছে যে একটা ডিসকোর্স, এটা আসলে নির্দিষ্ট দল না, এই দলের মধ্যেও অনেকে থাকতে পারে ওরকম। আর মধ্যপন্থা বাংলাদেশে এখনো দাঁড়ায় নাই, সেই মধ্যপন্থাকে অলরেডি গণবিরোধী করতে চাচ্ছে। আমরা আরো শুনবো আপনার কাছে, আমরা একটু জনাব মেঘমল্লার বসুর কাছে যাই। জনাব মেঘমল্লার বসু, আহ, জি প্রথম কথা হচ্ছে যে গত এক বছরে আমরা নানা রকম মব কালচার দেখেছি, যাকে সরকারের মুখপাত্র বা আমাদের প্রেস সচিব, আমাদের প্রিয় সাংবাদিক বড় ভাই শফিক ভাই যাকে প্রেসার গ্রুপও বলেছেন। কারণ এই প্রেসারে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কাউকে গ্রেপ্তারে বাধ্য হয়েছে। এখন আপনারা যেটা করলেন, মানে আপনার সর্বশেষ যে কাজটা আলোচনা এলো আপনাদের, যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের প্রদর্শনীর ছবি সরাতে বলল, আপনারা মিছিলে কে কোন পন্থী, পাকিস্তানপন্থী এমন স্লোগানও দিয়েছেন। এটা এক ধরনের মব কালচার কিনা? আমি আবার একটু বলে রাখি, দর্শকরা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আপনি আবার আরেকটা আপনার সোশ্যাল মিডিয়ামে আপনি এটা বলেছেন যে আপনি যেটা পাকিস্তানপন্থী এই স্লোগানটা দিয়েছেন, এটা ঠিক কে পাকিস্তানপন্থী না, আপনি তো পাকিস্তানি যে স্লোগানটা দিয়েছেন সেটা আসলে হয়তো ঠিক করেন নাই। আমার মনে হয় যে আপনি এইটা আমাদের একটু বলবেন যে আপনাদের জি চাপে বা প্রেসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের ছবি সরালো কিনা, এটাকে আপনি আসলে মব কালচার বলবেন কিনা? প্রথমত ডানপন্থীদের আগে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে। ডানপন্থীরা এক এক সময় বলার চেষ্টা করে যে বামপন্থীরা 2টা 4টা লোক 5টা লোক, এদের কথায় কে শুনে, কি হয়, অমুক তমুক, এদের গুনারই কিছু নাই, এদেরকে পাত্তা দেওয়ারই কিছু নাই। তারপরে আবার কোনো কিছু হলে তারাই বলে যে বাপরে বাপ, বামপন্থীরা হচ্ছে আমাদেরকে আক্রান্ত করে ফেলছে, বামপন্থীরা আমাদের অবরুদ্ধ করে ফেলছে, বামপন্থীরা মব কালচার করতেছে, ইত্যাদি ইত্যাদি। সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট। সেদিন যখন কিনা এই ছবিগুলো টাঙানো হয়েছে, তখন শুধু বামপন্থী না, ছাত্র দলের নেতৃবৃন্দ, সেখানে বাকছাসের নেতৃবৃন্দ, সেখানে ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র, তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে। বিকাল নাগাদ যখন আমরা এখানে অবস্থান নিই, এটা আপনি মব বলতে পারতেন যদি আমরা 100 জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম। কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি, আমরা সেখানে স্লোগান দিছি, কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙাভাঙি বা কোনো রকম সম্মুখ গ্যাঞ্জামের দিকেই যাই নাই। আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিমকে বলছি, প্রক্টোরিয়াল টিম আসছে, প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে। এই ছবি এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমার একটু আরেকটু বলি, আমি আপনার এই ছবিগুলি সরাইতেই হইলো কেন? মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি, ছবিগুলি থাকলে কি হইতো? এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম, এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি, তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে পোর্ট্রে করছি না। যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য, যেটা শিবির মুখে বলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন, যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তার উল্টা সাইডে তারা স্লোগান দিচ্ছে যে নিজামীর বাংলায় কি শাহবাগীর ঠাঁই নাই, সাইদির বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, কাঠ ঠাঁই নাই, ইত্যাদি ইত্যাদি। তো গোলাম আজমের বাংলা বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না। আমি কথাটা গতকালকে একটা টক শোতে বলছি, আমি যখন বলতেছি যে জামাত মানে পাকিস্তানি, আমি পাকিস্তানি অ্যাজ এন এথনিসিটি বলতেছি না। সেটা তো কত চমৎকার চমৎকার গজল গায়কে আপনি চমৎকার বলতেছেন। আমি শুধু আপনাকে একটা জিনিস, মানে আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করি। প্রথম কথা, একটা রাজনৈতিক দল যদি একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে, যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে, সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত? উনি যদি কারো আপনি তুলে নিছেন, তো আপনি তুলে নিয়ে তার একটা পাল্টা জায়গায় নিয়ে গেছেন। তো কেউ যদি বলে যে নিজামীর বাংলায় অমুকের ঠাঁই নাই, যে কারো বাংলায়, মানে এটা এখন রনির বাংলায় বললে বা মেঘমল্লারের, আমি যেমন এটাকে মেঘমল্লারের বাংলা বলতে চাই, তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে, রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে? কি করবে আসলে? প্রমাণ কোথায় হলো? মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিছি, কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই। না, হতাহতটা পরে হয়েছে, মানে আদর্শটা আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে খারাপ কেন লাগতেছে বিশ্ববিদ্যালয়ের জায়গায়। বিশ্ববিদ্যালয়ের খুব ক্লিয়ারলি বলি যে ধরেন তারা যুদ্ধাপরাধী কিনা এই নিয়ে আপনি তর্ক করেন, সমস্যা নেই, কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। তারা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল 1971-এর সময়, এবং তারা সেই সময় আল বদর বলেন, আল শামস বলেন, এই বাহিনীগুলির নেতা হিসেবে অনেক লোকজন ছিলেন। তাদেরকে আমি বলতেছি যে তাদের বাংলায়
বাংলাদেশ তো একটা কনসেপশন, বাংলাদেশ তো শুধুমাত্র একটা রাষ্ট্র না। আপনি যখন পাকিস্তানের মতো আমরা বলছি 47 আমাদের অর্জন, অমুক আমাদের অর্জন, 47-এর ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে আপনি বলতেছেন। কিন্তু মিস্টার বসু, আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন। আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ, সেটা সবারই বাংলাদেশ, রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না। এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে? ব্যাপারটা কি এরকম চিহ্নিত করব? মানে রাজাকাররা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, তারাই দেওয়ার আলোচনা আসতেছে কোত্থেকে? আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামহাও 5ই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার। মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন, তারপরে প্রোগ্রাম 3 দিন চলছে, তাহলে ডিফ্যাক্টো প্রক্টর তো আসলে এস এম ফরহাদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এইভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না। তারা গত 1 বছর ধরে প্রোগ্রাম করছে, আজকে এবার কি তারা প্রথম প্রোগ্রাম করলো? 36শে জুলাইয়ের প্রোগ্রাম তারা টিএসসির ভিতরে বিশাল বিশাল হোর্ডিং দিয়ে টানা করছে। আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে অপোজ দেখে আমরা কি করছি, আমরা 14ই ডিসেম্বর টিএসসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে 14ই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি। তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠাই দিতে হবে, তাকে ছড়াই দিতে হবে, এই কথা তো কেউ বলতে যায় নাই। কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদের ছবি 36শে জুলাইয়ের প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম, এবং বসায় দেওয়ার পর যে রিপারকাশন আসলো সেই রিপারকাশন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো। কিন্তু সেটা পার্টিকুলারলি যেহেতু আমরা ওখানে ভ্যানগার্ড অবস্থায় না বসু, আমি বলি আমার কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে না বলছে, আমি শুধু আপনার ধ্যানটাই আমি আসলে বুঝতে চাই যে আপনি যে আচ্ছা তাহলে বলি আপনার কেন আপনি কেন মানসিক বা শারীরিকভাবে আহত হচ্ছেন ওদের ছবি এখানে টানানো দেখে? মানে 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 আপনি আহত হন না? আমি রাজাকারের ছবি দেখে আপনার কাছে না, আমার আহত লাগে না, কারণ আমি তো আর ওদেরকে আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর কি। খালেদ ভাই, এখানে তো নাগরিক অধিকারের প্রশ্ন তোলার কথা আসতেছে কোত্থেকে? যাদের ছবি দেওয়া হচ্ছে তারা সবাই মৃত, কাজে এখানে তাদেরকে বাংলাদেশে থাকতে দিব না পাকিস্তানে পাঠিয়ে দিব, দ্যাট ইজ নট দ্য ডিসকাশন উই আর হ্যাভিং। আলোচনাটা হচ্ছে যে তাদেরকে আমি হিরো হিসেবে সেলিব্রেট করব কিনা। তারা বলতেছে যে তারা ভিকটিম হিসেবে রাখা হয়েছে, কিন্তু তার পর মুহূর্তে তারা যখন স্লোগান দিচ্ছে তখন তারা তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, তাহলে খুব ফাইন, যে হইতেছে এরকম হবে 5 বছর 2-4-5 বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হবে যে আমরা আওয়ামী লীগকেও এরকম ভাবে একটা এন্ট্রান্স পলিটিক্সে দিয়ে দিব সবাই মিলে, যে হচ্ছে তারাও এরকম একই কাজ করতে পারে, তারা শেখ হাসিনার বাংলায় অমুকের ঠাই নেই আবার হবে বাংলাদেশে। কিন্তু তাহলে গণহত্যা কোয়েশ্চেনটা আসলে আমাদের কাছে সিরিয়াস না, আমাদের কাছে এটা সিরিয়াস এনাফ না যেটাকে আমরা লেফট ভার্সেস রাইট বা এই লেন্সে আমাদেরকে দেখতে হচ্ছে। কোয়েশ্চেন এটা না যে ওখানে বামপন্থীরা এরকম অবস্থান নিল কেন, কোয়েশ্চেন হচ্ছে এইটা যে আরো সবাই মিলে নিতে পারলো না কেন। একটা ছোট্ট জিনিস বলি, যে আমি যখন বলতেছি পাকিস্তান, আমি পাকিস্তান তখন একটা ধারণা হিসেবে বলতেছি, আমি পাকিস্তান একটা কনসেপ্ট অ্যাজ অ্যান আইডিওলজি বলছি, আমি পাকিস্তান অ্যাজ এ নেশন হিসেবে বলতেছি না। পাকিস্তানি হওয়া কোনো দোষের কিছু না, অনেক ভালো ভালো মানুষ পাকিস্তানি, আমাদের অনেক পাকিস্তানি কমরেড আছে। আমরা যখন বলতেছি মানে আপনার গোলাম আজম পাকিস্তানি, তার মানে গোলাম আজম তো 1972-এর পরে পাকিস্তানের সিটিজেনও ছিলেন, পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাজকর্ম তারা করেছেন। না আমার মনে সেই জায়গা থেকে আমার মনে হয় বেগমুল্লাহ, আমরা একটু সময় নেই, মানে আপনার হয়তো আমি আর আপনি কোন একটা জায়গায় কানেকশনে একটা অসুবিধা হইতেছে কিনা। আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে, পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডও চলবে, রাজনৈতিক দলগুলিও থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায় এই প্রতিবাদটা করবেন কিনা, এবং এই প্রতিবাদটা আসলে সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপ ইন না করতো তাহলে এটা আরও একটু খারাপ জায়গায় যাইতো কিনা, আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা। যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাকারের ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না? না, আমার লাগবে না। ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই, কারণ আমি আমার ইডিওলজি জানি, আমার ইডিওলজির সঙ্গে অন্য একটা ইডিওলজি আমাকে ব্যাহত করে কিনা বলতে আমি বুঝাতে চাই যে বাংলাদেশে সবার মতই থাকবে। আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে পারবে, কেন একটা স্লোগান শুনে আমাকে খুব কেঁপে উঠতে হবে, কেন, কারণটা কি? কারণ এখানে আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি 24-এর যে অভ্যুত্থান, সেই 24-এর অভ্যুত্থানকে নানান ফর্মে 1971-এর কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে। এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এই ইনসিডেন্ট গুলা বারবার করে ঘটতেছে, মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত
হচ্ছে কি কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, সেই জায়গাটা নিয়ে আবার যখন যথেষ্ট চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে। মানে এই সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে, প্রোগ্রাম করা শেষেই প্রথম কথা বলছে যে 7ই মার্চেও এত লোক হয় নাই সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেও রাজনীতি করতে পারবে, রনি ভাই আছে, রনি ভাই অনেক পোস্ট মডার্নিজম, মুক্ত মুখ, লেনিনিজম নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে, ফাইন, সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান, এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না। আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র শিবির নতুন প্রজন্মের, তারা যদি রাজনীতি করতে চায়, তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায়, ওয়েল অ্যান্ড গুড। আমরা 24 অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছি, আমরা চাই নাই যে পুরানো যেই মানে গ্যাঞ্জামগুলো সেই গ্যাঞ্জামগুলো ফিরে আসে। কিন্তু তারা যদি বারবার করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে তাহলে আমরা ট্রিগার্ড হব, এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিকটিম প্লে করবে, এটা হইতে পারে। ওকে, মেঘমালার বসু তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা একটু আবার রেজাল করিম রনির কাছে যাই এই বিষয়টি একটু বোঝার জন্য। জনাব রেজাল করিম রনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিবির তার রাজনৈতিক বক্তৃতায় হোক, আমাদের সাথে কথা বলার সময় হোক, তারা সবসময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই 71 পরবর্তী, সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, তাদেরকে রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলা, এগুলি আসলে ঠিক না। কিন্তু তারা